অ্যালানের ইঙ্গিতে এলিজাবেথ আর গুড দাঁড়ালেন ঘরের দরজায়। অ্যালানও তাদের সঙ্গে। স্মিথের মনে সংশয়ের বিন্দুমাত্র বাষ্প নেই। গিলাসটা নিঃশেষ করে টেবিলে সেটা রাখল। তার হাত বেশ কাঁপছে। নেশার ঘোরে মুখ টকটকে রাঙা। মাথা ঘুরিয়ে সে টলে পড়ছিল। কোনো মতে সামলে নিল। তারপর হেসে স্মিথ তাকালো অ্যালানের দিকে। অ্যালান তখন তার রিভলভার উঁচিয়েছেন স্মিথের বুক তাক করে। স্মিথের দু চোখ জ্বলে উঠল চকিতের জন্য। তারপর হাত দুখানা ঝুলে পড়ল দুপাশে। রিভলভার উঁচিয়ে অ্যালান বললেন, এখন আমাদের পথ দেখিয়ে এখান থেকে বার করে নিয়ে চলো। অ্যালানের এ কথায় স্মিথ চমকে উঠল যেন, কিন্তু সামনে উঁচানো রিভলভার। স্মিথ বলল, কি করতে চাও তোমরা? অ্যালানের কণ্ঠ সহজ শান্ত। এতটুকু উত্তেজনা বা বিচলিত ভাব নেই তার কথায় বা আচরণে। তিনি বললেন, এখান থেকে আমরা জীবন্ত ফিরে যাব। তুমি তা চাও না? আমি তা বুঝেছি স্মিথ। স্মিথের দিকে অ্যালানের রিভলভার উঁচানো। অ্যালান তাকালেন গুড আর এলিজাবেথের দিকে। তাদের উদ্দেশ্যে অ্যালান বললেন, এ লোকটা নাম স্মিথ নয়, এর নাম ভ্যান দ্রুতেন। আফ্রিকায় যত শিকারী আর গাইড আছেন সকলে জানেন আজ 5 বছর এর কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। এর চেহারার বর্ণনা হুলিয়া ইশতেহারে টেট্রার বাদ দিতে সকলকে জানানো আছে আজ 5 বছর। নাইরোবিকে খুন করার জন্য ওর নামে গ্রেপ্তারি পরোয়ানা ঝুলছে আজ 5 বছর। ও ফেরার হয়ে আছে। ওর হুদ্দয় এসে ওকে দেখে চিনে কেউ যদি ফিরে যায় তাহলে ওর পাত্তা পাবে পুলিশ আর পল্টন। কাজেই ওর ডেরা থেকে জ্যান্ত ফিরে যাওয়া ও তো হতে দেবে না। গুড চমকে উঠলেন, বললেন, তাহলে কার্টিস এখানে এসেছিল যখন? অ্যালান বললেন, ও তাকে সরিয়ে দিয়েছে দুনিয়া থেকে। আমাদের সম্বন্ধেও সেই মতলব। কিন্তু আমরা ওর চেয়ে বুদ্ধিতে একটু বোধ হয়। আকারে ইঙ্গিতে খবর যা পাবার আদায় করেছি। আমাদের মারতে পারলে ওর অনেক লাভ। আমাদের সঙ্গে আছে বন্দুক, রিভলভার, গুলি বারুদ, অস্ত্র শস্ত্র। ও একেবারে কেল্লা পেয়ে যাবে। এখন তাহলে? অ্যালান বললেন, যেরকম মদ গিলিয়েছি নেশা বেশ হয়েছে। ওর এ নেশার ঘোর থাকতে থাকতে যা করে নিতে হবে। স্মিথ শুনল কথাগুলো। কি বুঝলো কি বুঝলো না সে জানে। হঠাৎ সে চিৎকার করে উঠল, তোমরা যাও, ভাগো আমার এখান থেকে। তোমাদের লোকের সম্বন্ধে আমি যা জানতাম সব বলেছি। আর কেন আমায় বিরক্ত করো? যাও, ভাগো সব। তাই যাব। ভান দুতেন রিভলভারটা স্মিথের বুকে ঠেকিয়ে অ্যালান বললেন, তোমাদের দাঁত নখ বার করবার আগেই আমরা চলে যাব। এরা তোমার গোলাম, এখানকার এই লোকজন। তোমাকে ব্যবস্থা করে দিতে হবে আমরা যাতে নিরাপদ হতে পারি। স্মিথ বলল, ওরা আমাকে আর মানবে না। তোমরা আমাকে এমন। অ্যালান বললেন, দেখা যাক মানে কিনা। কজনে বেরোলেন ঘর থেকে। সকলের আগে ভ্যান দুতেন। তার পিঠে ছুঁয়ে আছে অ্যালানের রিভলভার। অ্যালানের পর এলিজাবেথের পর গুড, তারপর খিবা আর উম্বোপা। ঘর থেকে বেরিয়ে পথ ধরে কজনে চলেছেন। রিভলভার এমনভাবে স্মিথের পিঠে ঠেকানো, কালুয়ানারা চোখে তা দেখছে না। তারা অবাক হয়ে এদের পানে চেয়ে আছে। এদের পিছনে বন্দুক উঁচিয়ে সতর্ক পাহারাদারি করে চলছে উম্বাপা আর খিবা। এত লোকজন, কারো মুখে কথা নেই, একটা অস্পষ্ট শব্দ পর্যন্ত না। গভীর স্তব্ধতা। আফ্রিকার আকাশ যেন নির্বাক নেত্রে চেয়ে দেখছে। বাতাস যেন স্তম্ভিত, স্থির হয়ে আছে বিস্ময়ে। চলছে সকলে। মিছিল চলেছে যেন। কালুয়ানারা আরও পুরো হয়েছে দলে। বুনোজাত, খেপাজাত জানোয়ারের মতো বেপরোয়া। তারা এমন চুপ করে আছে
এই জন্যই অ্যালানের ভয় খুব বেশি। যে কুকুর চেঁচায় তাকে তত ভয় নেই, সে কামড়াবে না। কিন্তু যে কুকুর নিঃশব্দে থাকে, শুধু চুপ করে দেখে, তাকে ভয় করে। কোথা থেকে কখন কিভাবে তার আক্রমণ হবে অ্যালান বোঝেন। ঘর ছেড়ে অনেকখানি পথ এসেছে সকলে। স্মিথ হঠাৎ দুর্বোধ্য কতকগুলো ভাষা আউড়ে গেল। আদেশের ভঙ্গিতে মনে হলো কিছু একটা করার হুকুম দিল যেন। অ্যালান একটু চঞ্চল হলেন, কিন্তু কালুয়ানাদের কোনো ভাবান্তর নেই। এরা যেন নেশায় আচ্ছন্ন হয়ে মিছিল করে চলেছে। স্মিথের মুখে আদেশের ভঙ্গিতে আবার সেই দুর্বোধ্য ভাষার তুবড়ি ফুটল। কালুয়ানাদের দলে দুভাগ। এক ভাগ নড়েচড়ে একটু চাঞ্চল্য দেখালো, অন্য দল তেমনি উদাস নির্লিপ্ত। কিছু হলো না। অ্যালান আরামের নিঃশ্বাস ফেললেন। স্মিথের গতি মন্থর। অ্যালান তার পিঠে রিভলভারের খোঁচা দিলেন। রসদপত্র হাতে এলিজাবেথ, গুড, খিবা আর উম্বপা একটু পাশ কাটিয়ে দূরে গেলেন। অ্যালান দিলেন স্মিথের পিঠে রিভলভারের জোর গুঁতো। ফিরে দাঁড়িয়ে স্মিথ দু চোখ রাঙা করে কি একটা দুর্বোধ্য ভাষা উচ্চারণ করল। কালুয়ানারা শুধু তাকালো স্মিথের দিকে, কিছু করল না। কি করবে? তারা যে রাজা স্মিথ। সে চলেছে এমন নির্বিকার, এদের কাছে যেন জুজু। তারা ভাবছে রাজারও রাজা আছে। রাগে গড়গড় করছে স্মিথ। রাগ তার কালুয়ানাগুলোর উপর। হতভাগারা ভিড় করে শুধু চলেছে, ঘেরাও করে টিপে মারতে পারছে না। সামনে একটা কালুয়ানা, তাকে সজোরে স্মিথ মারল লাথি। সে ছিটকে দূরে গিয়ে পড়ল। আরও কালুয়ানা আসে। এদের হাতে বাজনা, ট্যামটেমি বাজনা, 2-10টা বাজনা। ট্যামটেমির বাজনায় বন কেঁপে উঠল। বাজনাবাদ্যির মিছিল এবার। স্মিথ দাঁড়ালো। অ্যালান বললেন, চলো। দাঁড়ানো নয়, আমাদের এ বনের গণ্ডি তুমি পার করে দেবে। দু চোখে আক্রোশ, কিন্তু নিষ্ফল। স্মিথকে চলতে হলো আগে, আরও আগে, অরণ্যের গণ্ডি লক্ষ্য করে। নবম পরিচ্ছেদ। দিনের আলো থাকতে গতিতে তীরের বেগ। অ্যালান এসেছেন বেশ সুদীর্ঘ পথ এগিয়ে। এরপর মহারণ্য, গাছের ঘন জঙ্গল, ভেতরে আলো যায় না। উগ্রকটু গন্ধে চারদিক ভরে আছে। খানিকটা গিয়ে বেতের বন, খুব ঘন বন। ভিতরে কিছু দেখা যায় না। গাছে গাছে লতায় পাতায় যেন নানা নকশায় আঁকা ছবি। লতা পাতা তৃণগুল্মের নিচে পথ। চলতে ফিরতে লতা পাতার ছোঁয়া লাগে, দোলা লাগে, ঘেঁষা লাগে গায়ে প্রতিক্ষণ। মনে হয় গাছপালার কোনোটা যেন চিমটি কাটলো, কোনোটা গায়ে হাত বুলিয়ে দিল, কোনোটা কামড়ালো যেন। সূর্য এখনো অস্ত যায়নি। ভেতরে অন্ধকারের কালি আর নিঝুম নিস্তব্ধতা, যেন স্তব্ধতার রাজ্য, নিঝুম পুরী। একটু এগিয়ে যেতে সামনে বেটে বেটে ছেয়ে গেছে বন। বেত আর বেত, বেতের জঙ্গল, নানা সাইজের সরু মোটা বেত। সেগুলো ঝুলতে ঝুলতে এ ওর সে তার গায়ে গায়ে জড়িয়ে পাক খেয়ে কত রকমের নকশা গড়ে তুলেছে। বেতে বেতে জড়িয়ে সার সার যেন একগাদা বড় বড় ধামা ঝুড়ি সাজি ঝুলছে। কোথাও বেতের চাঁদোয়া খাটানো। সামনে পাশে 1/2 মাইল পথ জুড়ে বেতের দোলা, বেতের ঝোলা, বেতের জন্তু জানোয়ার, কত কি মূর্তি। প্রকৃতির অপরূপ খেয়ালে তৈরি হয়ে আছে। স্মিথ চলেছে আগে আগে। তার পিঠে সমানে রিভলভার ঠেকিয়ে চলেছেন অ্যালান। একটু না ফাঁক পায়। স্মিথের উপর অ্যালানের সজাগ দৃষ্টি সমানে। প্রত্যেকটি শিরায় তিনি সে সতর্কতা প্রাণপণে বজায় রেখে চলেছেন। এত সাঙ্গপাঙ্গ। একটু ফাঁক পেয়ে ও যদি রিভলভারের গণ্ডি পার হয়, তাহলে কি করবে মনে করতে অ্যালান শিউরে ওঠেন। মনে হলো ওরা পিছিয়ে পড়েছে। পিছন ফিরে চেয়ে অ্যালান হাঁকলেন, লিজা।
এলিজাবেথ সাড়া দিল। অ্যালান বললেন, আপনি আমার আগে আসুন, একেবারে সামনে। অতি কষ্টে কষ্ট দম নিতে নিতে অতি কষ্টে দম নিতে নিতে এলিজাবেথ বলল, আমি আর পারছি না। ও, যে করে চলেছি। আর বলতে হলো না। তার কণ্ঠে ক্লান্তি আর অবসাদের ভার অ্যালান বুঝলেন। তিনি বললেন, তাহলেও পথ ভালো নয়। মরেন বাঁচেন, আগে আসতে হবে। চেষ্টা চেষ্টা করুন, বাঁচবার চেষ্টা। অ্যালানের কথায় আসতে গিয়ে হোঁচট খেয়ে এলিজাবেথ সশব্দে গেল পড়ে। স্মিথ ফিরে তাকাচ্ছিল। অ্যালান দিলেন ধমক, খবরদার, সামনে চলো। স্মিথকে চলতে হলো। অ্যালান ডাকলেন খিবাকে, তাকে সামনে আসতে বললেন। খিবা সামনে এলো। তাকে অ্যালান বললেন, রিভলভারটা এমনি করে এর পিঠে ঠেকিয়ে এর উপর খুব কড়া নজর রেখে হুঁশিয়ার হয়ে একে চালিয়ে নিয়ে চলো। আমি একবার মেম সাহেবকে দেখি। কথাটা বলে রিভলভার দিলেন তিনি খিবার হাতে। খিবা তেমনি ধরে আছে। অ্যালান পিছন ফিরে এলিজাবেথকে কাঁধে নেবেন। উম্বপা কাঠ হয়ে দাঁড়িয়ে, তার মাথায় রসদপত্রের বাক্স। গুড দাঁড়িয়ে, তার হাতে বন্দুক। খিবার কি মনে হলো সে এদিকে তাকালো পলকের জন্য, কিন্তু সেই চকিত পলকে স্মিথ ঠিক নিজেকে চাঙ্গা করেছে, এবং সেই চকিত ক্ষণেই খিবার হাত থেকে রিভলভার কেড়ে নিয়ে সামনে সবেগে এক লাফ। খিবার তখনই চেতনা হয়েছে। প্রাণের মা আয়া না করে শিয়ালের মতো সে ঝাঁপিয়ে পড়ল স্মিথের উপর। স্মিথের রিভলভার গর্জে উঠল ধ্রুম। কাঠের কুদোর মতো খিবার দেহখানা খট করে পড়ল মেঝে লুটিয়ে। চোখের নিমেষে অ্যালান এলিজাবেথকে নামিয়ে দিয়ে গুলির হাত থেকে তার বন্দুক টেনে স্মিথকে তাক করে ছুড়লেন। গুলি ধুরুম ধুরুম ধুম, পরপর তিনটে। শিয়ালের ভীষণ চিৎকার যেন। তেমনি চিৎকার করে লাফিয়ে উঠল স্মিথ। তারপর একেবারে যাকে বলে হাওয়া অদৃশ্য। বন্দুক ছুটতে ছুটতে এগিয়ে অ্যালান দেখেন নিচে একটা খাদের মতো ঝোপে ঝাঁপে ঢাকা। সেখানে পড়ে আছে স্মিথের দেহ, প্রাণহীন। রিভলভারটা উদ্ধার করলেন। গুড ছিলেন কাছে। অ্যালান বললেন, পড়ে থাকুক ওখানে, এখানে ওর লোকজন জানতে পারবে না। এখন এ বনে আমাদের কোনো মতে গা ঢেকে থাকা, ওরা না বুঝতে পারে। খুব সাবধান। ট্যামট্যামির আওয়াজ বেশ খানিক দূরে এগিয়ে এগিয়ে আসছে। বাজনাবাদ্যি সমেত পথ চলা কঠিন। ডালপালায় বেঁধে বেঁধে দারুণ বাধা। সে বাধা কেটে সরিয়ে ওরা আসছে। উম্বপা রসদের বাক্স নামালো ঘন একটা ঝোপের ধারে। খিবার দেহ সে নিল কাঁধে তুলে। অ্যালান বললেন, এরা যে আমোদ করবে খিবার মাংস খেয়ে, তা হবে না। একে কবর দিতে হবে, নিরাপদ কবর। বেতের ঘন ঝোপের উদ্দেশ্যে নিঃশব্দে কজনে চললেন পথ ছেড়ে। এক জায়গায় খুব ঘন ঝোপ, সেখানে পাতা চাপা দিয়ে খিবার দেহ রাখা হলো। সামনে বেতে বেতে জড়িয়ে প্রকাণ্ড দোলা যেন। এলিজাবেথকে নিয়ে বেত ধরে অ্যালান উঠলেন সেই দোলায়। তারপর ঝুলন্ত বেত ধরে আরও উঁচুতে, আরও 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 উঁচুতে নিরাপদ জায়গা। বেতের ঘর যেন। উঠেই দুজনে শুয়ে পড়লেন। গুড এবং অম্বুপা এলো বেত ধরে ঝুলতে ঝুলতে। তারা উঠল আরও উঁচুতে। সেখানে নিল আশ্রয়। ট্যামট্যামের বাজনা ওই। ওরা ওই আসে। আসুক, উপর দিকে তাকালে কিছু দেখতে পাবে না। তারা কোনো দিকে তাকালো না। ট্যামট্যামে বাজাতে বাজাতে বনের পথ ধরে সোজা এগিয়ে গেল। উপরে বেতের আশ্রয়ে বসে এরা দেখলেন ওরা চলে গেল, মিলিয়ে গেল চোখের আড়ালে। ওই ওই ট্যামট্যামের বাদ্যি, ক্ষীণ ক্ষীণ, আরও ক্ষীণ, অস্পষ্ট হতে হতে ক্রমে মিলিয়ে গেল। তারপর হুড়মুড় করে যেন সন্ধ্যা নামল। নিচে ঘুরটি অন্ধকার, উপরে চাঁদের আলো। মুক্ত আকাশ থেকে অজস্র ধারে জ্যোৎস্না ঝরে পড়ছে বেতের এ আশ্রয়ে। মধুযামিনীর মেলা যেন। অ্যালান বললেন, ভয় নেই, আরামে ঘুমন লিজা। লিজা ঘুমালো, অ্যালান ঘুমালেন, গুড ঘুমালেন। ঘুমালো না শুধু, উপঙ্গা, সজাগ। সে বসে পাহারা দিচ্ছে সারা রাত। ভোরের আলো ফুটতেই ঘুম ভাঙল। এ এক নতুন পৃথিবী। প্রাণে কি অপরূপ উল্লাস। গাছে গাছে পাখির
কলকুঞ্জন, যেন বাঁশি বেহালা পিকলু, গিটার বেজে উঠল সমতানে, কনসার্ট যেন। ছোটোখাটো জানোয়ারদের উল্লাস রব, ছুটোছুটি হুটোপুটি, জীবনের স্পন্দন জাগলো দুনিয়া ভরে। মাথার উপর নীল আকাশের চাঁদোয়া, প্রভাত সূর্যের আলোয় চারদিক ঝকঝক করছে, অপূর্ব শোভা। কিন্তু শোভা দেখলে চলবে না, গায়ে মুখে নকশা আঁকা কালুয়ানাদের বুনো মুল্লুকে। যা হয়ে গেছে তার চিঠি কাটার মতো খচখচ করছে। সকলে গাছ থেকে নামলেন, নেমে যাত্রা। অ্যালান বললেন, গুলি বারুদ কমেছে, খাবার দাবারও তাই। খাবার দাবার না পেলে কী যে হবে, কত দূর চলতে পারবো বলা যায় না। তাছাড়া হেনরির ম্যাপখানা এ পর্যন্ত দেখছি ঠিক আছে, কিন্তু যে পর্তুগিজের ম্যাপ, সে 300 বছর আগে মারা গেছে। সুতরাং 300 বছর আগেকার ম্যাপ থেকে কতখানি কাজ হবে বলা যায় না। তার উপর জিনিসপত্র বইবে লোক নেই, খিবা ছিল, সে গেছে, শুধু উম্বপা। সমস্যা বেশ ঘনীভূত হচ্ছে। ঘুর তাকালেন অ্যালানের পানে, দ্বিধাভরা দৃষ্টি। এলিজাবেথ বলল, আমার জন্য ভাববেন না, আমি বেশ চাঙ্গা হয়েছি। সকলে চেয়ে দেখেন এলিজাবেথের পায়ে জুতো নেই, মোজা নেই। সেগুলো ছিঁড়ে চেহারা যা হয়েছে, জুতো মোজা বলে চেনা শক্ত। সেগুলোর দিকে চেয়ে ঘাসের উপর বসে এলিজাবেথ নিজের পা দুখানি দেখছে। পা ধুলায় ধূসর, ছড়ে গেছে, কেটে গেছে, পায়ে এত বড় বড় ফোসকা। এলিজাবেথ বসে ফোসকার গায়ে আলতোভাবে আঙুল বোলাচ্ছে। অ্যালান দেখলেন, দেখে কোনো কথা বললেন না। উঠে গিয়ে তিনি বাক্স খুললেন, বাক্স হাড়কে বার করলেন একটা বোতল। বোতলে চর্বির মতো কী জিনিস, কোনো মলম বুঝি। সে বোতলটা এনে তিনি গুডের হাতে দিলেন, বললেন, এতে ভালো মলম আছে, বেশ করে ওই ফোসকায় লাগাতে বলুন, আরাম হবে, ফোসকা সেরে যাবে, ঘা হবে না। বোতলটা গুড দিলেন এলিজাবেথের হাতে, বললেন, এই মলমটা বেশ করে লাগাও ওই ফোসকায়। এলিজাবেথ বোতল থেকে মলম নিয়ে ফোসকায় লাগাতে লাগলো। গুড বললেন, আরাম পাচ্ছ? অ্যালান বললেন, পায়ে খুব ব্যথা। মৃদু হেসে এলিজাবেথ বলল, নাচতে বললে নাচতে পারবো না। হেসে অ্যালান বললেন, না, নাচতে বলবো না, তবে বসে থাকা চলবে না, এখনই উঠতে বলবো, যাত্রা। আমি তৈরি, অনেক পথ যেতে হবে, কতদিন কত রাত এখনও চলতে হবে জানি না। এলিজাবেথের বুকের মধ্যে অশ্রুর লহর উঠলে উঠল যেন। কি করে নিজেকে সামলে রেখেছে ভেবে সে খুব আশ্চর্য হলো। অ্যালান বুঝতে পেরেছেন, কিন্তু উপায় কি? সান্ত্বনা দেবেন, আশা দেবেন, এমন উপায় নেই। সে সান্ত্বনা, সে আশা কতখানি মিথ্যা তা তিনি মর্মে মর্মে বোঝেন। কাজেই মিথ্যা সে, আশা দেবার চেষ্টা না করাই ভালো। তাতে উনি আরও মুষড়ে পড়বেন। যেটুকু সামর্থ্য নিজে থেকে সংগ্রহ করেছেন তা আর পারবেন না। কিছু খেয়ে দিয়ে যাত্রা শুরু। এ বন পার হতে কতদিন যে লাগবে। আবার সেই বিরামবিহীন চলা। কত মাইল চলেছেন, পথ আর শেষ হতে চায় না। মাথার উপর গাছপালায় আগাগোড়া যেন সামিয়ানা খাটানো, আলো ঢোকে না এতটুকু। মাঝে মাঝে দূরের ঝোপে ঝোপে দেখা যায় দু একটা গরিলা। গরিলারা নির্বিরোধী জীব, যেন তাদের দেখেও দেখে না ওরা। একদিন আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি নামলো। কি জোর বৃষ্টি! সারা বন যেন ভেসে ডুবে নিশ্চিহ্ন হয়ে যাবে। ঘোলাটে জলের প্রখর স্রোত চলেছে বয়ে। সে স্রোতে ছোটোখাটো কত জন্তু জানোয়ার, কত পাখি মরে ঘোলা জলের স্রোতে ভেসে চলেছে। কতজনে বড় গাছের বড় বড় পাতার নিচে আশ্রয় নিলেন। সে আশ্রয়ও জলের তোরে ফেসে ছিঁড়ে চূর্ণ বিচীর্ণ হলো। বৃষ্টি যখন থামল, পথ আরও দুর্গম। ঘোলা জলের স্রোত চলেছে, তাছাড়া খানাডোবা জলে ভরে জলময়।
কোথায় যেতে কোথায় শেষে ডুবে মরবেন। বৃষ্টির পর 4 ঘন্টা চুপচাপ বসে থাকতে হলো। তারপর যাত্রা। আরও 2 দিন বনে বনে অবিরাম চলা। তারপর এক জায়গায় বিকট গর্জন শুনে সভয়ে সকলে চেয়ে দেখেন একটা ঝোপের ধারে প্রকাণ্ড একটা ময়াল সাপের সঙ্গে বেয়ারা গোছ দেখতে এক জানোয়ারের লড়াই। প্রাণপণ লড়াই চলছে। বনের উদ্দাম হিংসার কি রোমাঞ্চকর দৃশ্য। এলিজাবেথ ভয়ে কাট। অ্যালান তার হাত ধরে সে জায়গা পার করিয়ে নিরাপদ জায়গায় নিয়ে এলেন। তারপর খানিক চলে বনের প্রান্তে একটা ফাঁকা জায়গা পেয়ে সেখানে সে রাত্রের মতো বিশ্রাম। ছাউনি নয়, খোলা জায়গায় শয়ন আর নিদ্রা। কাঠিকুঠির আগুন জেলে পুরুষ 3জন পালা করে বন্দুক হাতে পাহারাদারি করেছেন। ঘুমের মধ্যে এলিজাবেথ দুঃস্বপ্ন দেখে কতবার চিৎকার করে উঠে বসেছে। তারপর আবার সকাল, আবার সফর শুরু। যেতে যেতে নতুন নতুন পাখি, নতুন নতুন জানোয়ারের সঙ্গে পরিচয়। ওকাপি, বেঙ্গে, আরও কত রকম জীব। ছবিতেই যাদের সঙ্গে কখনো দেখা মিলেছে, এখন তাদের সঙ্গে চাক্ষুষ পরিচয়। নতুন দেশের নতুন মাটিতে নতুন রকমের জানোয়ারের দেখা। তারা এদের দেখে আশ্চর্য, নতুন জীব ভেবে ভয়ে পালালো। দেশের চেহারা গেছে একেবারে বদলে। নতুন নতুন গাছ, নতুন নতুন লতা, নতুন নতুন পাখির গুঞ্জন, কিন্তু মানুষের দেখা নেই। বনের দুর্ভেদ্য গহন এখনো চলেছে সমানে। সেদিন বিকেলে অরণ্যের তোরণ পার হয়ে বেরিয়ে সকলে দেখেন সামনে ধুধু করছে বিরাট মরুপ্রান্তর। সীমাহীন আদিহীন মরুর পাথার, বালির অথই বিস্তার। সূর্য তখন পশ্চিম আকাশে হেলে পড়েছে। পশ্চিম আকাশ যেন পৃথিবীর সেই কোনো শেষ সীমায়। সূর্যের কিরণে নানা রঙের ছটা। 2000 4000 মাইল জুড়ে যেন লাল নীল সবুজ সাদা হলদে বেগুনি রঙের আগুন তীব্র তীক্ষ্ণ লেলিহান শিখায় জল জল করছে। সূর্য সোনার প্রকাণ্ড কলসি যেন। মরুর বুকে সাদা বালি ধুধু করছে। এই বালিতে যেন রামধনুর 7টা রঙের ঢেউ ছুটেছে। মরুর বুকে মাঝে মাঝে কারু ঘাসের ঝোপ, সেগুলো অস্ত সূর্যের কিরণ লেগে জ্বলছে যেন সোনার লতা। আর ওই অনেক অনেক দূর আকাশের গায়ে আবছাপানা কতগুলো কালো রেখা দেখা যাচ্ছে। এলিজাবেথ বলে উঠল, পাহাড় না? অ্যালান বললেন, মনে হচ্ছে তাই। এলিজাবেথ বলল, ম্যাপে তো তাহলে ভুল নেই। ম্যাপে লেখা আছে মরুভূমি। এই সে মরুভূমি। কারো মুখে কথা নেই। সকলেই চুপ করে দাঁড়িয়ে তাকিয়ে আছেন দূর দিকচক্র রেখার পানে। হঠাৎ অ্যালান বললেন, রাত 9টার আগে চলাফেরা নয়, বিশ্রাম। তারপর রাতে বলি ঠান্ডা হবে, তখন এগোনো। দিনের বেলায় মরুভূমিতে চলা, তার মানে নিশ্চিত মৃত্যু। যতদূর দেখা যাচ্ছে হাজার হাজার মাইল, কোনোখানে একটা গাছ নেই যে একটু ছায়া পাবো। গুড কী ভাবছিলেন তিনি বলে উঠলেন, ম্যাপে যদি সব ঠিক কথা লেখা থাকে, কালুয়ানা জঙ্গল, মরুভূমি, পাহাড়, তাহলে ম্যাপে লেখা হীরের খনি তাও নিশ্চয় আছে এ পথের শেষে। অ্যালান হাসলেন। হেসে তিনি বললেন, হয়তো আছে। হয়তো দেখব এদূরের গর্তের মতো একটি গর্ত, তারই নাম খনি। কথাটা বলে তিনি তাকালেন উম্বপার দিকে। কোথায় সে? সামনে চেয়ে দেখেন মরুর বুকে অনেকখানি এগিয়ে গেছে। উম্বাপা যেন কি চিন্তায় নিমগ্ন। 7 ফুট লম্বা তার দেহ। মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে, নিস্পন্দন নিশ্চল। তাকে দেখাচ্ছে যেন একটা অতিকায় দত্ত। গুড বললেন, হীরের খনির কথা শুনেছে, সেই কথা ভাবছে। ও আমাদের সঙ্গে আসছে সেফ হীরের খনির সন্ধানে। এ আমি বাজি রেখে বলতে পারি। ভাবছে এখনো 3-4 মাস বুঝি হাঁটতে হবে, তারপর
বলতে বলতে গুডের মাথায় আর এক চিন্তার আবির্ভাব। গুড বললেন, কিন্তু এখন সবচেয়ে বড় কথা হচ্ছে ফিরবো কি করে, ফিরতে আর পারবো কি না। কোয়ার্টারম্যান বলেছিলেন গুলিবারুদ ফুরিয়ে এসেছে, খাবার দাবারের অবস্থাও তেমনি, তার উপর কুলি বেয়ারা নেই, অথচ যে পথ এসেছি ও ফেরার কথা মনে হলে জ্ঞান থাকে না। অ্যালান বললেন, কোনো রকমে যদি পাখা গজায় তবেই উড়ে দেশে ফেরা সম্ভব, না হলে এ বন থেকে ওই পথে আবার আমাদের পূর্ব অঞ্চলে ফেরা আশা হয় না। এলিজাবেথ বললেন, আশা নেই বলছেন, কিন্তু মুখে হাসি দেখছি। এলিজাবেথের কণ্ঠ উদ্বেগে আকুল। অ্যালান হাসলেন, এসে বললেন, আমার যাওয়া না যাওয়া একই কথা, তবে মরুভূমি যখন পেয়েছি তখন দেখতে চাই মরুভূমির পারে ও দাগগুলো কি পাহাড় না মরীচিকা। কার্টিসের ম্যাপ এ পর্যন্ত ঠিকঠাক মিলে গেছে, আমার বিশ্বাস সবটাই মিলবে। এখন রাত হয়ে আসছে, কাল সকালে রোদ উঠলে তখন বুঝতে পারবো ওগুলো কি। আমার বিশ্বাস পাহাড়। গুড বললেন, তাহলে কার্টিস? অ্যালান বললেন, মরুভূমি পেরিয়ে পাহাড়ে যেতে পারলে তাকে পাবো বলে আমার মনে হয়। কানাবেয়ারা ফিরে গিয়ে বলেছিল। স্মিথের মুখে শুনলেন তো, আগুনের মতো তপ্ত আকাশ, আগুনের মতো তপ্ত মাটি, তার মানে এই মরুভূমিতে এসেছিল, আর এই মরুভূমির সম্বন্ধেই সে ও কথা বলেছিল। ম্যাপখানা বালির বুকে অ্যালান বিছিয়ে ধরলেন, ধরে ম্যাপের দিকে চেয়ে বললেন, ম্যাপে এখানে লেখা জল, জল যদি সত্যিই থাকে তাহলে বেয়ারাটা এখান পর্যন্ত এসেছিল, আর তা যদি এসে থাকে তো পাহাড় থেকে বেশি দূরেও নয়। সত্যি আমার এখন ভারী ইন্টারেস্টিং লাগছে। সেইখানে কজনের বিশ্রাম, একটা তালি কুঞ্জ, সেই কুঞ্জে রাত 9টা নাগাদ বালি ঠান্ডা হলো, আকাশে চাঁদ উঠল, কজনে আবার চলা শুরু করলেন। পাশাপাশি চলেছেন পরম নিশ্চিন্ত নির্ভয় মনে। সামনে হাজার হাজার মাইল দেখা যাচ্ছে, স্বচ্ছ মুক্ত চাঁদের জ্যোৎস্নায় স্পষ্ট উজ্জ্বল। অ্যালান বললেন এলিজাবেথকে, রাতে ঘুমানো হবে না, কাল দিনের বেলায় ঘুমাবেন, তবে ছায়া পাবো কোথায় বুঝছি না। যাক, সে তখন যা হয় করা যাবে। রাত্রে জোর পায়ে চলে যদ্দূর এখন এগোতে পারি। কজনে জোর পায়ে চললেন। বালিতে চলতে কষ্ট নেই, যে গদির উপর দিয়ে চলেছেন বেশ নরম, কাঁটা নেই, খন্দল নেই, নুড়ি নেই, পাথর নেই, গাছের ডালে বাধা নেই, বুনো মানুষের ভয় নেই, জন্তু জানোয়ার নেই। অ্যালান বললেন, আগাগোড়া যদি এমনি পথ পেতুম। এলিজাবেথ কোনো জবাব দিল না। তার মন কেবলই বলছে হেনরি কার্টিস, হেনরি, হেনরি, হেনরি। কারো এতটুকু কষ্ট হচ্ছে না, সকলে চলেছেন। হঠাৎ পূব আকাশ রাঙা করে যেন আলোর মস্ত গোলা পড়ল লাফিয়ে। উদয় সূর্যের আবির্ভাব, এমন সূর্যোদয় কেউ কখনো দেখেনি। সূর্যের এমন গরিমাময় উজ্জ্বল মূর্তি কি অপরূপ। 10ম পরিচ্ছেদ। সূর্যের আলো পড়েছে বহুদূর আকাশের গায়ে, সেই কালো রেখার উপর। রেখা জ্বলজ্বল করছে। সেদিক পানে চেয়ে অ্যালান বললেন, মহল্লাসে পাহাড়ি বটে, স্পষ্ট দেখা যাচ্ছে। সকলে চেয়ে দেখেন পাহাড়, পাশাপাশি দুটো, আকারের সমান, গোল মসৃণ, মাথার দিকটায় যেন সাদা পাথর, ঝকঝক করছে রোদ লেগে। অ্যালান বললেন, রানী সেবার পাহাড়। পকেট থেকে ম্যাপ বের করলেন অ্যালান। ম্যাপ দেখে তিনি বললেন, ম্যাপে লেখা এই যে জল, এই চিকে দাগটা, পাহাড়ে তাকালে জল পাবো। সত্যি পিপাসায় সকলে রীতিমতো কাতর। গুড বললেন, জল যদি থাকে তো এখন সে জল কেমন? অ্যালান বললেন, আমার মনে হয় জল লেখা আছে। জল মানে এখানে আছে মরু উদ্যান, যার নাম ওয়েসিস। কি মনে হয়? বিচিত্র নয়? তাছাড়া আমাদের পর্তুগিজ বন্ধুর
এ ম্যাপ হলো 300 বছর আগেকার। 300 বছরে কত সাগরে শুকালো বাড়ি, ভূধরে বহিল সলিল। তখন হয়তো জল ছিল, এখন শুকিয়ে গেছে। এখানে সূর্যদেব মানুষ পান না তো, রোদের মতো দাপট ছাড়েন জল, পাহাড় আর গাছপালা পাথরের উপর। ঝড়ে এখানকার বালি ওখানে যায়, সেখানকার বালি এখানে আসে। ওরা বালির নিচে সে জল মিলিয়ে কবে উবে গেছে সে কোন যুগে। গুড বললেন, ধুধু মরুভূমি, আদি নেই অন্ত নেই দেখছি। জল যদি না পাই তাহলে এই মরুভূমিতেই পঞ্চত্ব লাভ, কোনো সন্দেহ নেই। ভাগ্যে যদি তাই থাকে। এলিজাবেথ বলল, ও পাহাড়ে পৌঁছতে কতদিন বা লাগবে? সোজা চলে গেলেই তো হয়। অ্যালান কি লিখছিলেন কাগজ থেকে মুখ না তুললেই তিনি বললেন, অসম্ভব। ও কি এখানে? পাহাড়ে পৌঁছাতে সময় লাগবে অন্তত 5 দিন। 5 দিন? সে কথার জবাব না দিয়ে গুড তার জলের বোতলটা নাড়ালেন। অ্যালান দেখলেন, এলিজাবেথ দেখল, যে জল আছে তাতে 5 দিন চলবে মনে হলো। এবং এর 1.5 ঘন্টা পরে চলা শুরু। বেলা 7:30 বাজেনি। আকাশ বাতাস একেবারে আগুনের মতো তেতে উঠেছে। মরুর বুকে এক জায়গায় গজদন্তের মতো পাহাড়ের একটা টুকরো আর হয়ে মাথা ঠেলে তুলেছে। তার আড়ালে একটু ছায়া, কজনে গিয়ে সেই ছায়ায় বসলেন। বসেই এলিজাবেথ বলল, জলের বোতলটা। অ্যালান বললেন, কিন্তু 1 ঢোক করে খাওয়া, তার বেশি আর একটি ফোঁটা নয়। এরপর দরকার আরও সাংঘাতিক হতে পারে। এক ঢোক জল খেয়ে ছায়ায় পড়ে ঘুমানো, ব্যাস। তারপর সন্ধ্যায় সূর্য অস্ত যাবার পরে রাত্রে আমাদের পথ চলা। বিকেলে কজনের ঘুম ভাঙল। আশেপাশে সামনে পেছনে যদ্দূর দৃষ্টি চলে দিগন্ত বিস্তারী প্রান্তর। হাজার হাজার মাইল দেখা যাচ্ছে, মুক্ত স্পষ্ট। অ্যালান বললেন, আর বসা না, উত্থান এবং মার্চ। এবার বালির বুকে চলতে চলতে মাঝে মাঝে দেখা হচ্ছে ওস্টিসের সঙ্গে। ওই ওস্টিস এবং সুদীর্ঘ প্রান্তরে এরা 4টি প্রাণী। এছাড়া জীবনের এতটুকু চিহ্ন নেই কোনো দিকে। একটা পাখি পর্যন্ত নয়। 2-1টা সাপ দেখা যায়, ভয়ানক বিষধর সাপ। অ্যালান আগে থাকতেই সকলকে বেশ সাবধান করে দিয়েছেন। সাপ এবং মশামাছি, পোকামাকড়। মশামাছি পোকার একটা বিরাট ঝাপটা এসে গায়ে লাগে। একঘেয়ে আওয়াজে ঝাঁকে ঝাঁকে নাকে মুখে চোখে পড়ে, এমন অস্থির করে তোলে, প্রাণ যাবার জো। এলিজাবেথকে অ্যালান বললেন, এদের 2000 বছরকার পুরানো কঙ্কাল লন্ডনের মিউজিয়ামে দেখেছেন নিশ্চয়। এখন প্রত্যক্ষ পরিচয় হচ্ছে। কজনে চলেছেন। মুখে কখনো কারো কথা সরে না, চুপচাপ, আবার কখনো হাসি। গল্পের ঝর্ণা ঝরে যেন। মাথার উপর আকাশে চাঁদ আপন ঐশ্বর্যে ঝলমল করছে। এখানে জ্যোৎস্না যেমন অবাধ, তেমনি রজত শুভ। রাত 2টো নাগাদ এক জায়গায় 8 ঘন্টা বসে বিশ্রাম, তারপর আবার চলা। ক্রমে পূব আকাশ রূপালী মেয়ের কপালের মতো রাঙা হয়ে উঠল এবং লাল সূর্যদানও আকাশের কোনো গহ্বর থেকে ছিটকে বেরিয়ে পড়ল। চাঁদের রং হলো মলিন পাণ্ডুর। অত যে নক্ষত্র কোথায় আকাশের পর্দার নিচে সরে অদৃশ্য হয়ে গেল। শুষ্ক মরুভূমি সূর্যের আলো পেয়ে টকটক করে জ্বলছে যেন। কোনোখানে এতটুকু একটু পাথরের আড়াল নেই, ঝোপের চিহ্ন পর্যন্ত নেই। রোদের তেজে বালি এমন খা করছে যে সেদিকে তাকাতে তাকাতে পিপাসায় এরা আকুল হয়ে উঠলেন। শয়ন নিরাপদ, কাকেও এখানে পাহারাদারি করতে হয় না, পাহারাদারির প্রয়োজন নেই। মানুষ, জন্তু, জানোয়ার, সাপ, বিছা, কোনো সজীব শত্রুর ভয় নেই এতটুকু।
সবচেয়ে বড় ভয় এখন এই দুর্জয় পিপাসার। এ পিপাসা মেটাবার জন্য চাই জল, কিন্তু জল কই? বেলা বাড়বার সঙ্গে সঙ্গে রোদের তাপ ভয়ানক বেড়ে উঠল। গুড বললেন, ঘুমানো চলবে না অ্যালান, এ গরমে পুড়ে মরে যেতে হবে। আমি বলি, না, বসে কোনো রকমে এগোনো যাক। ও পাহাড়ের গায়ে যদি ওয়েসিস পাই। অ্যালান তাকালেন এলিজাবেথের দিকে, বললেন, আপনারা বসুন, আমি গিয়ে দেখে আসি। কথাটা বলে অ্যালান উঠে দাঁড়ালেন। এলিজাবেথও উঠল। সে বলল, না, সকলেই এগোই। তাহলে হবে কি, আপনাকে মেহনত করে এ পথে আবার আসতে হবে না। আমরা বসে বসে এ রোদে না পুড়ে খানিকটা এগিয়ে যেতে পারবো। তাতে পাহাড়ের আরও খানিক নাগাল পাবো তো। অজ্ঞাতা তাই হলো। বিকেল নাগাদ বাঁধা সামনে একটা পাহাড় কোথায় যে লুকিয়েছিল চোখে পড়েনি। এখন অকস্মাৎ বালিফুরে যেন সামনে উঠে দাঁড়ালো পথ আটকে। অপ্রত্যাশিতভাবে এ পাহাড় দেখে ক্লান্তির ভারে এলিজাবেথ যেন ভেঙে পড়ল, একেবারে নেতিয়ে পড়ল। পরে চোখ বুঝল, ও চোখ যেন আর খুলবে না, সে আর পারে না। এ তার সহ্যের অতীত। অ্যালান বসলেন এলিজাবেথের পাশে। এলিজাবেথের মাথা তুলে নিলেন নিজের কোলে। একগাছা চুল কপালে ঝুলে পড়েছে। কপালে ঘাম, চুলগুলো কপালের ঘামে এঁটে আছে। চুলগুলো সরিয়ে অ্যালান নিজের মাথার টুপি খুলে এলিজাবেথকে বাতাস করতে লাগলেন। অনেকক্ষণ পরে নিঃশ্বাস ফেলে এলিজাবেথ চোখ খুলল। ডাকল, অ্যালান, কেমন বোধ করছেন? ভালো নয়, এলিজাবেথ বলল। আমি আর বাঁচব না। বেশ বুঝছি, আমার জন্য তোমাদের এত কষ্ট। আমি এ কষ্ট দিয়েছি, মাফ করো। অ্যালান কোনো কথা বললেন না। একাগ্র দৃষ্টিতে তাকিয়ে আছেন এলিজাবেথের পানে। এলিজাবেথ বলল, একটা কথা বলবো? বলুন। বাঁচব না বলেই বলছি, না হলে বলতুম না, কক্ষনো না। কি কথা? এলিজাবেথ বলল, আমার স্বামী ছিল খুব বদ। আমার সঙ্গে কি তার ব্যবহার, তবু তার জন্য এত কষ্ট। কেমন খেয়াল, কিন্তু আর আমার খেয়াল নয়। কষ্ট পেয়ে পেয়ে আমি, বিশ্বাস করো, নতুন মানুষ হয়েছি। মনে হচ্ছে যদি বাঁচি তোমাকে। এ পর্যন্ত বলেই লজ্জায় এলিজাবেথ চোখ বুজল। অ্যালান কোনো কথা বললেন না। নিঃশব্দে তিনি চেয়ে রইলেন এলিজাবেথের দিকে। 5 মিনিট পরে এলিজাবেথ চোখ খুলল। বলল, রাগ করবে এ কথা বলেছে বলে? না, অ্যালান জবাব দিলেন গম্ভীর কণ্ঠে। হয়তো তিনি আরও কিছু বলতেন, বলা হলো না। উম্ববা একেবারে লাফিয়ে সামনে এলো। বলল, বাবা, ওই কারি, বলে সে আঙুল দিয়ে দেখালো একদিকে। অ্যালান দেখেন মস্ত একটা পাখি, মাথার উপর চক্র দিয়ে ঘুরছে, নিচের দিকে দৃষ্টি। হঠাৎ ঝুপ করে সে পড়ল পাথরের চাঙরের মতো 200 গজ তফাতে বালির এক প্রকাণ্ড ঢিপির পিছনে। দেখেই অ্যালান চিৎকার করে উঠলেন, জল আছে ওখানে, নিশ্চয় জল। বলেই তিনি ছুটলেন পাখিটা যেখানে পড়েছে সেই দিকে। ওরাও চলল সঙ্গে। এসে সকলে দেখেন জল। বালির গাদার নিচে একটা গহ্বর। সেই গহ্বরের মধ্যে লম্বা ঠোঁট ঢুকিয়ে পাখিটা কাদা ঘোলা জল খাচ্ছে। গহ্বরের গায়ে কটা মনসা গাছ। পাখিটা জল খেয়ে ডানা মেলে উড়ে গেল। এরা কজনে তখন বালি সরিয়ে মনসা গাছ কেটে দেখেন গহ্বরটা 10 ফুট চওড়া, জলে ভর্তি। কোথায় আছে বুঝি ঝর্ণা, তার জল কোনো দিক দিয়ে এসে এখানে জমছে। সে জলে কজনে মুখ হাত ধুলেন, সে জল মাথায় দিলেন, তারপর আকণ্ঠ সেই জল পান। পিপাসা মিটল। কজনে এসে বালির উপর দিলেন দেহ এলিয়ে। একটু আরাম, এতক্ষণে বিশ্রাম, তারপর রাত্রে আবার সফর, এবং আরও 2 রাত্রি। 2 দিন চলে চলে কজনে এলেন সেবা পাহাড়ের কোলে। পাহাড়ের নিচে রুক্ষ জমি, কাকরানো নুড়ি পাথরে ভরা, পোড়া পাথরের রাশ একেবারে। অ্যালান বললেন, আগ্নেয়গিরি, এককালে এ পাহাড় থেকে আগুন ছুটত,
ঘুরে ঘুরে উম্বপা নিয়ে এলো পাহাড়ের কোলে কোথায় হয়েছিল কটা তরমুজ। তখনই আবার সেই জল কষ্ট, পিপাসায় ছাতি ফেটে যায়। এমন সময় তরমুজ, তরমুজ খেয়ে পিপাসা মেটানো। রাত্রে পাহাড়ে ওঠা, পাহাড়ের বুকে বেশ ঠান্ডা, বাদিককার পাহাড়ের মাথায় প্রচণ্ড শীত। কম্বল জড়িয়ে পড়ে থাকলেও শীতে কি ঠক ঠক কাঁপুনি। পরের দিন সূর্য উঠল, সকলে এমন দুর্বল যে নড়তে পারেন না। মনে হয় দাঁড়াতে গেলে মাথা ঘুরে পড়ে মুচড়া যাবেন। তবু এখানে পড়ে থাকলে চলবে না, কে দেখবে? উঠতে হবে, চলতে হবে, না হলে পড়ে থাকলে মৃত্যু। আবার চলা চলা চলা, বাদিককার পাহাড় পার হয়ে ডান দিককার পাহাড়। পাহাড়ে উঠে দেখেন দূরে বরফ, জমাট বরফের দীর্ঘ রেখা। পাহাড় থেকে নামা, নামছেন আর নামছেন, পাতালে চলেছেন যেন। ঠান্ডা সমানে চলেছে। মনে হচ্ছে পাহাড়ের ওদিকে রাজ্যের যত তাপ রেখে শুদ্ধ এদিককার জন্য আর এতটুকু বাকি রাখেনি। খিদেই নাড়ি জ্বলে যাচ্ছে, পিপাসায় কণ্ঠতালু শুষ্ক। মালপত্র ঘাড়ে কজন চলেছেন, এ চলার বিরাম নেই। বিরাম মিলবে কি না কে জানে।